বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। জলবায়ু পরিবর্তনকে তাৎক্ষণিক ও অস্তিত্বগত হুমকি বলে এর প্রতিকার চাওয়ার অধিকার রেখে ঐতিহাসিক রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। রায়ে বলা হয়েছে, অতিরিক্ত কার্বন নিঃসরণের দায়ে এক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে আরেক দেশ। বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। নজির সৃষ্টি করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এখন থেকে অতিরিক্ত কার্বন নির্গমন করলে মামলা করতে পারবে ভুক্তভোগী যে কোনো দেশ। এমনকি এ ধরনের মামলায় যুগ যুগ ধরে কার্বন নিঃসরণের অভিযোগ আনার সুযোগও রাখা হয়েছে। আইসিজে বিচারক রায়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কোন অংশের জন্য কে দায়ী সেই ফয়সালা করাটা জটিল হয়ে উঠতে পারে। আইসিজেতে প্রথমবারের মতো 2019 সালে এ ধরনের মামলা করেছিলেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের একদল তরুণ আইন শিক্ষার্থী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এই রায়কে একটা বিজয় হিসেবে ধরা হচ্ছে। আদালতে যখন রায় পড়া চলছিল, তখন আদালতের বাইরে বিক্ষোভ করছিলেন পরিবেশ কর্মীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জোরালো পদক্ষেপের দাবি জানান তারা। একই সময় ব্রাজিলে অ্যামাজন বন উজাড় হওয়া বন্ধ এবং অ্যামাজন রক্ষার দাবিতে বিক্ষোভ করেন পরিবেশ কর্মীরা। আগামী বছর COP30 জলবায়ু সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্তে আসার দাবি জানান তারা। জলবায়ু পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের যেসব অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, ভানুয়াতু সেগুলোর মধ্যে একটি। আইসিজের এই রায়কে স্বাগত জানিয়েছে তারা। জলবায়ু পরিবর্তন প্রতিরোধে একটা ঐতিহাসিক ঘটনা ঘটল, আর এটা খুবই দরকারি ছিল এই সময়ে। ইতিহাসে এই প্রথম মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি নিয়ে সরাসরি কথা বলল আইসিজে। রায়টা যুগান্তকারী। জলবায়ু নিয়ে সোচ্চার ব্যক্তি ও আইনজীবীরা মনে করছেন, যুগের পর যুগ ধরে যারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বৈশ্বিক উষ্ণতা বাড়িয়েছে, এই রায়ের ফলে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করাটা সহজ হবে। তবে যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলো বলছে, 2015 সালের প্যারিস চুক্তি সহ যেসব সমঝোতা হয়েছে সেগুলোই যথেষ্ট। এ বিষয়ে নতুন করে আইনি বাধ্যবাধকতা আরোপ করা ঠিক হবে না। আফসানা শাওন, 71। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 80 শিক্ষার্থীকে বহিষ্কার, ডিগ্রি প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থিড ডাইভেস্ট CUADর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেয় এখনো পর্যন্ত 80 শিক্ষার্থীকে হয় বহিষ্কার, নয়তো 3 বছর পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শাস্তি পাওয়া শিক্ষার্থীরা 2025 সালের মে মাসে বাটলার লাইব্রেরিতে বিশৃঙ্খলা ও 2024 সালের বসন্তে অ্যালামনাই উইকেন্ডে তাঁবু স্থাপন করে ক্যাম্পাসে অবস্থানের ঘটনার সাথে যুক্ত ছিলেন। শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটানো বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও নিয়মের লঙ্ঘন। এমন লঙ্ঘনের জন্য অবশ্যই পরিণাম ভোগ করতে হবে। তবে CUAD বলছে, তাদের কোনোভাবেই থামানো যাবে না, ফিলিস্তিনের মুক্তির লড়াই চালিয়ে যাবেন। ইরান ইসরায়েলের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর জন্য আমাদের সামরিক বাহিনী প্রস্তুত আছে। এছাড়া তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানান তিনি জানান, দুদেশের মধ্যে 12 দিনের যুদ্ধের অবসান ঘটানো, যুদ্ধবিরতির ওপর আমরা খুব একটা নির্ভর করছি না। এজন্যই আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি এবং যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত রেখেছি। পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীর গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার উপসাগরে মার্কিন ওই রণতরীর মুখোমুখি হয়ে ইরানের সেনাবাহিনী গতিপথ বদলাতে বাধ্য করে বলে দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানা গেছে, স্থানীয় সময় সকাল 10টার দিকে মার্কিন রণতরী USS ফিটজেরাল্ড ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমায় প্রবেশের চেষ্টা করে। এ সময় ইরানের সেনাবাহিনীর একটি উড়োজাহাজ থেকে ওই রণতরীকে সতর্ক করে দেওয়া হয়। তখন মার্কিন ওই রণতরী থেকেও পাল্টা হুমকি দেওয়া হয়।
ইরানি সংবাদ মাধ্যম বলছে, মার্কিন রণতরী থেকে হুমকি দেওয়া সত্ত্বেও ইরানি পাইলট দৃঢ়তার সাথে মিশন চালিয়ে যান এবং ইরানি জলসীমা থেকে দূরে থাকার বিষয়ে পুনরায় সতর্ক বার্তা দেন। এরপর যুক্তরাষ্ট্রের ওই রণতরীকে উপসাগরের দক্ষিণ দিকে পথ পরিবর্তনের আহ্বান জানায় ইরানের সামরিক বাহিনী। এক পর্যায়ে পথ পরিবর্তনে বাধ্য হয় মার্কিন ওই রণতরী। তবে ইরানের সামরিক বাহিনীর এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন নৌবাহিনী। দরিদ্র দেশের জন্য তৈরি $10 মিলিয়ন সমমূল্যের গর্ভ নিরোধক ওষুধ পুড়িয়ে ফেলবে যুক্তরাষ্ট্র। এই ওষুধগুলো বেলজিয়ামের আন্তোয়ার্পে আছে। সেগুলো এখন ফ্রান্সে নিয়ে যাওয়া হবে। ফরাসি একটি কোম্পানি এগুলো পোড়াবে। জাতিসংঘের পরিবার পরিকল্পনা সংস্থা ওষুধগুলো বিক্রির অথবা দরিদ্র দেশগুলোতে দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গত জানুয়ারিতে মার্কিন দাতব্য সংস্থা ইউএসএইডের সব ধরনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে গর্ভ নিরোধক এসব ওষুধ বেলজিয়ামের একটি গুদামে পড়ে আছে, যার মধ্যে গর্ভ নিরোধক ইমপ্ল্যান্ট এবং বড়ি, সেই সাথে অন্তঃসত্ত্বা ডিভাইস রয়েছে বলে জানিয়েছে 7টি সূত্র। $10 মিলিয়ন বা $1 কোটি এসব ওষুধ ধ্বংস করতে আরও $1,60,000 খরচ করবে মার্কিন সরকার। কিন্তু তবুও এগুলো বিনামূল্যে দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা, এমনকি বিক্রিও করবে না। ইউক্রেন জুড়ে বড় ধরনের দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিতর্কিত এক নতুন আইন পাশ করে সই করার পর তার বিরুদ্ধে ক্ষমতা কেন্দ্রীকরণের অভিযোগ উঠেছে। জেলেনস্কি ইউক্রেনের পার্লামেন্টে পাশ হওয়া একটি আইন অনুমোদন করেন, যার মাধ্যমে দুর্নীতি বিরোধী দুই স্বাধীন সংস্থা ন্যাশনাল অ্যান্টি কারাপশন ব্যুরো এবং স্পেশালাইজড অ্যান্টি কারাপশন প্রসিকিউশন অফিসার্সকে সরাসরি অ্যাটর্নি জেনারেলের অধীনস্থ করা হয়। এই আইনের প্রতিবাদে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বড় বড় শহরে হাজারো মানুষ বিক্ষোভে নামেন। রাতের কারফিউ ভেঙেও চলে বিক্ষোভ। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত ইউক্রেনের ইইউ সদস্য পদ পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে জেলেনস্কি বলেছেন, দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর ভেতরে রুশ প্রভাব ও অনুপ্রবেশ দূর করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা থেকে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাক বিতণ্ডা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের আগে কমপক্ষে 1 কোটি মানুষকে তালিকা থেকে ছাঁটাই করা হবে, আর এটি করার মধ্য দিয়ে বিহারের শাসক বিজেপি ভোট চুরির সুযোগ পাবে বলে দাবি করছে আরজেডি। এদিন স্থানীয় বিজেপি জোট সরকারের অন্যতম শরিক এবং বিহারের বিরোধী দল আরজেডির সদস্যদের বাকবিতণ্ডায় বিধানসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। দেশটির লোকসভাতেও এ নিয়ে বিক্ষোভ দেখা দেয়। ভারতে আবারও বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার আহমেদাবাদে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি ফ্লাইটে আগুন লেগেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে দিও জেলায় যাচ্ছিল এই ফ্লাইটটি। এ সময় এতে 60 জন যাত্রী ছিল বলে জানা গেছে। উড্ডয়নের একটু আগে পাইলট জানতে পারেন ইঞ্জিনে আগুন ধরে গেছে, এরপর থামিয়ে দেওয়া হয় ফ্লাইট। ইন্ডিগোর এক মুখপাত্র বলেন, প্রযুক্তিগত সংকটের পরপরই পাইলট কর্তৃপক্ষকে জানিয়ে দেন 6E7988 নামের এই ফ্লাইট আপাতত বন্ধ থাকবে। পর্যবেক্ষণ শেষে আবার ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন তারা। চীনা নাগরিকদের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতের পর্যটক ভিসা আবারও দেওয়া শুরু করেছে নয়াদিল্লি। বুধবার দিল্লিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী 24 জুলাই থেকে ভিসা চীনা নাগরিকদের জন্য ভারতীয় ভিসার ইস্যুর কাজ পুনরায় শুরু হচ্ছে। প্রতিবেশী দুই দেশের টালমাটাল সম্পর্ক মেরামতের অংশ হিসেবে দীর্ঘ 5 বছর পর প্রথমবারের মতো চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালুর এই উদ্যোগ নিল দিল্লি। এর আগে 2020 সালে দুই দেশের সৈন্যদের সংঘর্ষের পর ভারত চীনা নিয়োগে কড়াকড়ি আরোপ এবং শত শত জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেয় এবং যাত্রী পরিবহন রুট বন্ধ করে দেয়। প্রায় একই সময় কোভিড-19 মহামারীর সময় চীনও ভারতীয় নাগরিক সহ বিদেশিদের জন্য ভিসা স্থগিতের ঘোষণা দেয়। পরে 2022 সালে এই বিধি নিষেধ প্রত্যাহার করে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য আবারও ভিসা দেওয়া শুরু করে চীন। তবে চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা নিষেধাজ্ঞা বহাল রাখে বেইজিং। থাইল্যান্ড সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। সোমবার থাইল্যান্ডের তাক প্রদেশের একটি জঙ্গল থেকে ড্রোনটি উদ্ধার করা হয়, যা থাই সীমান্তের 15 কিলোমিটার ভেতরে ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। থাই সেনাবাহিনী জানায়, ড্রোনটি মিয়ানমার সামরিক বাহিনীর যা জান্তা বিরোধী বাহিনীর উপর হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে থাই সীমান্তে এসে পড়ে।
বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানের অন্যতম টেসলা চীনের বিওয়াইডি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগ পর্যন্ত এই খাতের একচ্ছত্র আধিপত্য ছিল টেসলার হাতে। তবে ধনকুবের ইলন মাস্কের ওই প্রতিষ্ঠানের সামনে এখন মহাবিপদ। 2024 সালের আগ পর্যন্ত তাদের বিক্রি ভালো থাকলেও এখন তারা টানা 2 প্রান্তিকে অন্তত 13% বিক্রির পতনের মুখে পড়েছে। আর সামনের দিনগুলোতে এই সমস্যা আরও বাড়তে পারে। বিস্তারিত শারমিন স্বপ্নের প্রতিবেদনে। ইলন মাস্কের মালিকানাধীন টেসলার জন্য গত 18 মাস ছিল এক অবাক করা উল্টো যাত্রা। 2024 সালের আগ পর্যন্ত মাত্র একবার তাদের বিক্রি আগের বছরের তুলনায় কমেছিল, কিন্তু এখন টানা দুবার অন্তত 13% বিক্রির পতনের মুখে পড়েছে কোম্পানিটি। চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে টেসলার বিক্রি কমেছে 13.5%, যা কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় পতন। বিশ্লেষকদের মতে এপ্রিল-জুন প্রান্তিকে টেসলার মুনাফা আরও 24% কমে প্রায় $35 কোটি দাঁড়াতে পারে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতার মর্যাদা ধরে রাখাও এখন টেসলার জন্য কঠিন হয়ে পড়েছে, কেননা চীনা প্রতিদ্বন্দ্বী BYD দ্রুত এগিয়ে যাচ্ছে, যা টেসলার অবস্থানকে চ্যালেঞ্জ করছে। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।